ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের 2025 তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের আমি আজকে তোমাদের 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি একটা মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি, সেটা অবশ্যই দেখে থাকবে আমার ডেসক্রিপশনে। আর দেখো, আজকের তোমাদের আমি 2 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ আলোচনা করছি, সমাধানের সঙ্গে সঙ্গে আলোচনা করছে। দেখো, প্রথম প্রশ্ন দেখো, দুটি পাতের প্রবল চাপে এর মাঝখানে ভূভাগ ভাঁজ হয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, না স্তূপ পর্বত, না কোনটি নয়? এখানে কি উত্তর হবে তোমাদের? ভঙ্গিল পর্বত। কেমন? চলো পরের প্রশ্ন দেখি, হিমালয় যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো কোনটা হবে? হিমালয় হলো ভঙ্গিল পর্বত, না স্তূপ পর্বত, না আগ্নেয় পর্বত, না ক্ষয়জাত পর্বত? যা দেখো, 2 নম্বর, হিমালয় হলো একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। কেমন? হিমালয় হলো একটি ভঙ্গিল পর্বত, যেটা আছে নবীন ভঙ্গিল পর্বত বলা হয়। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম লেখো। ভারতের একটি আন্তর্জাতিক নদী হল তাপ্তি, নুনি, ব্রহ্মপুত্র, গোদাবরী। এর মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর তোমাদের সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। তোমাদের সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। অনিত্যবাহ নদীর মানচিত্রে যে রঙে দেখানো হয় সেটি হলো কোনটি? বেগুনি, সবুজ, নীল, না কালো? অনিত্যবাহ নদী হয় কালো। কেমন? কালো হয় অনিত্যবাহ নদী। কেমন? পরের প্রশ্ন দেখো, শিলা হলো একটি মৌলিক পদার্থ, না যৌগিক পদার্থ, না গ্যাসীয় পদার্থ, না কোনোটি নয়? দেখো, শিলা হলো একটি যৌগিক পদার্থ। শিলা হলো একটি যৌগিক পদার্থ। পরের প্রশ্ন দেখো, মার্বেল যে প্রকৃতির শিলা তা হলো কী হবে? আগ্নেয়, পাললিক, না রূপান্তরিত, না সবকটি? দেখো, মার্বেল পাথর হলো একটি রূপান্তরিত শিলার উদাহরণ। রূপান্তরিত শিলার উদাহরণ। পরের প্রশ্ন দেখো, ইউরোপ ও আফ্রিকার মহাদেশের মাঝে অবস্থিত বেরিং প্রণালী। ইউরোপ ও আফ্রিকা, কেয়ারফুলি লক্ষ্য করো। ইউরোপ ও আফ্রিকার মহাদেশের মাঝে অবস্থিত বেরিং প্রণালী, না ফ্রগ প্রণালী, না জিব্রাল্টার প্রণালী, না বাল্টিক সাগর? কোনটা হবে তোমাদের সঠিক উত্তর? দেখো, এর মধ্যে সঠিক উত্তরটা হবে জিব্রাল্টার প্রণালী। কোনটা হবে? জিব্রাল্টার প্রণালী। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, সাহারার শুকনো নদীখাতকে কি বলা হয়? আর্ক, হামাদা, ওয়াদি, বা না বাগার এর নামে পরিচিত। দেখো, সাহারার শুকনো নদীখাতকে বলা হয় কি? ওয়াদি। সাহারার শুকনো নদীখাতকে বলা হয় ওয়াদি। অপশন নম্বর সি তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে, সেটা হলো নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয়, উষ্ণ মরু, নাতিশীতোষ্ণ? কোনটা হবে সঠিক উত্তর? এর মধ্যে হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। কোনটা হবে সঠিক উত্তর? তোমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু। পরের প্রশ্ন দেখো, ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত তা হলো জামবেসি, নাইজার, না নীল, না কঙ্গো? এটা হলো তোমাদের অপশন হবে জামবেসি। জামবেসি হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখো, 2-এর 8টা হচ্ছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত কোন মালভূমি? দেখো, তিব্বত মালভূমি। হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি। তিব্বত, তয়সই বয়ব তিব্বত। 2 নম্বর প্রশ্ন দেখো, মধ্যপ্রবাহের নদীর আঁকাবাঁকা গতিপথকে ড্যাশ বলে? মধ্যপ্রবাহের নদীর আঁকাবাঁকা গতিপথকে কি বলা হয়? মিয়েন্ডার বলা হয়। কি বলা হয়? মিয়েন্ডার। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে ড্যাশ শহরের নিকটে? খার্তুম শহরের নিকটে। কোন শহর? খার্তুম শহরের নিকটে হোয়াইট নীল। খার্তুম, খয়াকার তয়রেফ হস্যকার ম, খার্তুম। খার্তুম শহরের নিকটে। দেখো, পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ঘারজাইয়া হলো সাহারা মরুভূমির ড্যাশ? ঘারজাইয়া হলো সাহারা মরুভূমির মরুদ্যান। কী হবে তোমাদের সঠিক উত্তরটা? দেখো, ঘারজাইয়া হলো সাহারা মরুভূমির একটি মরুদ্যান। কী হবে? মরুদ্যান। মরয়সু দয়জবলা আকার দন্তন্য, মরুদ্যান। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখো, যে সিমেন্ট ও ইস্পাত কারখানা ড্যাশ ব্যবহার করা হয়? সিমেন্ট ও ইস্পাত কারখানায় চুনা পাথর ব্যবহার করা হয়। কী পাথর? চুনা পাথর। চুনা পাথর ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, চুনাপাথর হলো ড্যাশ শ্রেণীর শিলা? চুনাপাথর হলো দ্বিতীয় শ্রেণীর শিলা। দ্বিতীয় শ্রেণীর শিলা। দ্বিতীয় শ্রেণীর শিলা। পরের প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্ন বলছে দেখো, 7 নম্বর প্রশ্ন, মিশরের রাজধানী কী আছে? মিশরের রাজধানী হচ্ছে কায়রো। মিশরের রাজধানী কী আছে? কায়রো। কায়রো।
পরের প্রশ্ন দেখো, বিয়ের দিকে দেখলাম, দেখো বিয়ের দিকে দেখো নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু লেখো আর অশুদ্ধ হলে অ লেখো। চলো আমরা শুদ্ধ অশুদ্ধ কোনটা নির্বাচন করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে লাভা সঞ্চয়ের ফলে লোয়ের সমভূমির সৃষ্টি হয়েছে। এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা অ্যাকচুয়ালি অশুদ্ধ, অর্থাৎ অর্থাৎ লাভা সঞ্চয়ের ফলে লোয়ের সমভূমির সৃষ্টি হয়নি, লাভা সমভূমির সৃষ্টি হয়। কি সমভূমি? লাভা সমভূমি। কী হবে? সঠিক উত্তরটা হবে লাভা সমভূমির সৃষ্টি হয়, লাভা সমভূমি। কেমন? পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ধারণ অববাহিকার অঞ্চল সাধারণত নদী মোহনা অঞ্চলের নিকটে অবস্থিত হয়। এটা হচ্ছে তোমাদের হচ্ছে অশুদ্ধ। এটা কি হচ্ছে তোমাদের? অশুদ্ধ। প্রশ্ন দেখো, অপশন নম্বর সি হচ্ছে গিনি উপকূলে খামসেন বাতাসকে স্থানীয় ভাষায় কী বলা হয়? দেখো গিনি উপকূলে খামসেন বাতাসকে স্থানীয় ভাষায় বলা হয় হারমাট্রান। কি বলা হয়? হারমাট্রান বলা হয়, হারমাট্রান। পরের প্রশ্ন দেখো, 3 থেকে প্রশ্ন আমরা চলে গেলাম, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কি হচ্ছে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে মালভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। মালভূমির দুটি বৈশিষ্ট্য হচ্ছে, দেখো 3 থেকে 1 নম্বর প্রশ্ন, মালভূমির দুটি বৈশিষ্ট্য হলো, প্রশ্নের উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকার 104 নম্বর পেজে পেয়ে যাবে। 104 নম্বর পেজে দেখো মালভূমির বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা দেওয়া আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা। কি বলেছে? মালভূমি সাধারণত সমুদ্রতল থেকে 300 মিটারের বেশি উঁচু হয়, তবে পর্বতবেষ্টিত মালভূমির উচ্চতা অনেক বেশি হয়। যেমন পামের মালভূমির উচ্চতা প্রায় 4873 মিটার। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ঢাল। ঢালের বৈশিষ্ট্য কী দেবে? মালভূমির চারপাশে খাড়া ঢালযুক্ত হয়। এবং 3 নম্বর হচ্ছে শীর্ষদেশ, মালভূমির শীর্ষদেশ বা উপরিভাগ অসমতল ও তরঙ্গায়িত প্রকৃতির হয়। আর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আকৃতি। আকৃতির দিক দিয়ে বৈশিষ্ট্য দেখো, মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতো, তাই একে টেবিল ল্যান্ড বলে। আর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিস্তার। মালভূমিগুলি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গঠনকারী শিলা। মালভূমিগুলি সাধারণত আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়। 7 নম্বর হচ্ছে পাহাড়। অনেক মালভূমির উপরে ছোট ছোট পাহাড় দেখা যায়, যেমন ছোটনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়। 8 নম্বর হচ্ছে খনিজ সম্পদ। অধিকাংশ মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো এখানে মাত্র 2টি বৈশিষ্ট্য চেয়েছে, আমি অনেকগুলো বৈশিষ্ট্য তোমাদের করে দিলাম, তাই তোমার রায়মার্টিন সহায়িকার 104 নম্বর পেজ থেকে তোমরা এটা করে নিতে পারো। দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো উপনদী ও শাখা নদীর মধ্যে বলতে কী বোঝো? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকার 138 নম্বর পেজে আছে। দেখো প্রথমে উপনদী। উপনদী কাকে বলবো আমরা? ভূপৃষ্ঠের কোনো একটি অঞ্চলে একই ঢালের উপর দিয়ে বিভিন্ন নদী প্রবাহিত হওয়ার সময় ছোট নদীগুলোকে একে এসে বড় নদীতে পড়তে বা মিলিত হতে দেখা যায়। এই সব ছোট ছোট নদীগুলোকে বড় নদীর উপনদী বলা হয়। কেমন? আর উদাহরণ হিসাবে উত্তর ভারতের সমভূমির উপর দিয়ে যমুনা, গোমতী, গণ্ডক, কোসি, সোন ইত্যাদি নদীগুলো বয়ে গিয়ে একে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এরা সকলেই গঙ্গার উপনদী। কেমন? আর এর কাজটা তোমরা দেওয়া আছে, কাজটা যদি পারো দেখে নিতে পারো। পরের প্রশ্ন দেখো যে শাখা নদী কাকে বলে? সংজ্ঞা হচ্ছে কোনো অঞ্চলের উপর দিয়ে কোনো একটি নদী। কি বলেছে? শাখা নদীর সংজ্ঞা দেখো, কোনো অঞ্চলের উপর দিয়ে কোনো একটি নদী প্রবাহিত হওয়ার সময়, কি বলা হচ্ছে? প্রবাহিত হওয়ার সময় যখন নদীটি মোহনার সন্নিকটে এসে পৌঁছায়, তখন আর একটি মাত্র নদী খাত, যেটা হচ্ছে অগভীর হবে, এবং নদী খাত দিয়ে সমস্ত জল নিষ্কাশিত হতে পারে না, তখন জলপ্রবাহ বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে। এইসব শাখাগুলোকে বলা হয় মূল নদীর শাখা নদী। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। দেখো পাললিক শিলা কীভাবে তৈরি হয় সেটা তোমাদের রায়মার্টিন সহায়িকার 163 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে দেওয়া আছে পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয়। দেখো পাললিক শিলা নিম্নলিখিত পর্যায়ে সৃষ্টি হয়। শিলার ক্ষয়, আগ্নেয় শিলার সৃষ্টির পর বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে পলি, বালি, কাদা প্রভৃতি সূক্ষ্ম পদার্থে পরিণত হয়। 2 নম্বর হচ্ছে দেখো অপসারণ। এইসব সূক্ষ্ম পদার্থ নদী, বায়ু, হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এরপর হচ্ছে সঞ্চয়। এভাবে হাজার হাজার বছর ধরে পলির উপর স্তর পড়তে থাকে, আর পরিস্থিতি হচ্ছে সংঘবদ্ধকরণ। কালক্রমে নিচের পলিস্তর উপরের পলিস্তর ও জলরাশির প্রবল চাপে ও ভূগর্ভের তাপে জমাট বেঁধে পাললিক শিলায় রূপান্তরিত হয়। কেমন? চলো পরের প্রশ্ন কী আছে দেখি আমরা। পরের প্রশ্ন বলছে মাটি সৃষ্টির যে কোনো দুটি নিয়ন্ত্রকের নাম লেখো। চলো এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকার তোমরা 159 নম্বর পেজে পেয়ে যাবে।
দেখো অ্যান্সারটা দেখে নাও। মার্কসিস্ট নিয়ন্ত্রক। দেখো মার্কসিস্ট নিয়ন্ত্রকগুলিকে মৃৎ বিজ্ঞানী বা মাটি বিজ্ঞানী জেনি একটি সমীকরণের মাধ্যমে দেখিয়েছেন। তা হলো সেই সমীকরণটা তোমরা লক্ষ্য করো। সমীকরণ S ইকুয়ালস টু F ইন্টু ClO P/T, যেখানে S ফর সয়েল বা মাটি, F ফর ফাংশন বা কার্যকারিতা, আর Cl ফর ক্লাইমেট বা জলবায়ু, আর O ফর অর্গানিজমস বা জীবকুল, P ফর হচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়ালস বা আদিশিলা, আর ফর হচ্ছে রিলিফস বা ভূপ্রকৃতি, T ফর টাইম বা সময়। মার্কসিস্ট নিয়ন্ত্রকগুলিকে সক্রিয়তার ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করা যায়। দেখো এখানে শ্রেণীবিভাগ করা হয়েছে। মার্কসিস্ট নিয়ন্ত্রকগুলোকে শ্রেণীবিভাগ করা হয়েছে। দেখো এক নম্বর হচ্ছে সক্রিয় নিয়ন্ত্রক, আর 2 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। সক্রিয় নিয়ন্ত্রককে 2 ভাগে ভাগ করা হয়েছে, জলবায়ু ও জীবকুল। আর নিষ্ক্রিয় নিয়ন্ত্রককে কেবল 3 ভাগে ভাগ করা হয়েছে, আদিশিলা, ভূপ্রকৃতি ও সময়। দেখো আদিশিলা হিসাবে এখানে বলা হয়েছে। দেখো শিলা মাটির গঠনের প্রধান উৎস হওয়ায় একে আদিশিলা বা জনকশিলা বলে। মাটির রং, গঠন, কাঠামো, জলধারণ ক্ষমতা ইত্যাদি মূলত নির্ভর করে আদিশিলার উপর। আবার ভবিষ্যতে মাটি কেমন হবে তাও নির্ভর করে শিলার প্রকৃতির উপর। যেমন ব্যাসল্ট শিলা থেকে মাটির শ্রেণীর সৃষ্টি হয়। আর 2 নম্বর হচ্ছে শিলায় ফেল্ডস্পার্স খনিজ বেশি থাকলে কাদামাটির সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে চুনাপাথর থেকে সাদা বা ধূসর রঙের মাটির সৃষ্টি হয়। আর 4 নম্বর হচ্ছে কঠিন শিলার তুলনায় কোমল শিলায় মাটি গঠন দ্রুত হয়। আর 5 নম্বর হচ্ছে সিলিকা সমৃদ্ধ আম্লিক প্রকৃতির শিলায় অম্লধর্মী মাটি বা পটসল সৃষ্টি হয়। ম্যাগনেসিয়াম 6 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম যৌগ সমৃদ্ধ ক্ষারীয় প্রকৃতির শিলায় ক্ষারকীয় মাটি বা কৃষ্ণমৃত্তিকা সৃষ্টি হয়। আর জলবায়ু কী বলা হয়েছে? দেখো জলবায়ু মাটির সৃষ্টিতে জলবায়ু বিশেষ ভূমিকা নেয়। জলবায়ু দুটি প্রধান উপাদান হলো বৃষ্টিপাত ও উষ্ণতা। এরা আদিশিলায় বিভাজনের সাহায্য করে। আবার জলবায়ু জীবের বন্টন ও প্রকৃতি নিয়ন্ত্রণ করে, আর যা জৈব পদার্থ রূপে মাটিতে ফিরে আসে। মাটি গঠন অনেকাংশে জলবায়ুর উপর নির্ভর করে। দেখো এত বড় বড় পয়েন্ট দেওয়ার দরকার নেই, তোমাদের সংক্ষিপ্তভাবে এই একটু একটু করে দিয়ে দেবে। আর বৈশিষ্ট্য বা প্রকৃতিগুলো এগুলো দেওয়ার প্রয়োজন নেই। জলবায়ুর একটু সামথিং অল্প কিছু পরিচয় দিয়ে দেবে, আর যেমন ফেমন এগুলো দেওয়ার প্রয়োজন নেই। দেখো তার 3 নম্বর হচ্ছে 3 নম্বর নিয়ন্ত্রক হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতিও মাটির তৈরিকে প্রভাবিত করে। ভূমির ঢাল খাড়া হলে মাটি তৈরির সুযোগ কম থাকে। আবার ভূমির ঢাল কম হলে সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হয়। তাই পার্বত্য অঞ্চল অপেক্ষা সমতল ভূমিতে মাটি গঠনের কাজ দ্রুত হয় এবং মাটির গভীরতা অনেক বেশি হয়। জীবকুলও মার্কসিস্ট বা নিয়ন্ত্রক হিসাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর জীবকুলের মধ্যে দুটো আছে, উদ্ভিদের প্রভাব এবং প্রাণীর প্রভাব থাকবে। দেখো উদ্ভিদের শিকড় মাটির গভীরে প্রবেশ করে মাটিতে যে ফাটল সৃষ্টি করে, তার দ্বারা মাটির জল ও বাতাস চলাচলের উপযোগী হয়ে ওঠে। আর উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ফল মাটিতে বিশ্লেষিত হয়ে জৈব হিউমাস স্তর গঠন করে। আর প্রাণীর প্রভাব হচ্ছে মাটিতে বসবাসকারী পিঁপড়ে, কেঁচো, ইঁদুর প্রভৃতি মাটিতে গর্ত করে মাটির বিভিন্ন স্তরের মধ্যে মিশ্রণ ঘটায়। আর বিভিন্ন প্রাণীদেহ পচে গিয়ে হিউমাস সৃষ্টি করে। এছাড়াও মানুষ ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মাণের সময় পরোক্ষভাবে মাটির গঠনকে নিয়ন্ত্রণ করে। বেশ, বরাবর দেখো তারপর পয়েন্ট আছে, দেখো 5 নম্বর পয়েন্টে দেখতে পাবে তোমরা সময়। কিন্তু মাটি গঠনের সময় ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই একটি পরিণত মৃত্তিকা স্তর গঠিত হতে বহু বছর সময় লেগে যায়। যেমন সাধারণত 2 সেন্টিমিটার মাটির স্তরে গঠিত হলে প্রায় 500 বছরের বেশি সময় লেগে যায়। মাটি যত বেশি সময় গঠিত হবে, মাটির স্তর ততই সুগভীর হবে। আর কোনো মাটির সৃষ্টিতে কয়েক বছরেরও বেশি সময় লেগে যায়। চলো প্রশ্ন কী আছে দেখি। এখানে তোমাদের মাটি সৃষ্টি যে কোনো 2টি নিয়ন্ত্রক বলা আছে। তোমরা এতগুলো না দিয়ে যে কোনো দুটি নিয়ন্ত্রক তোমরা দিয়ে দিতে পারো, কেমন? আমি 5টি নিয়ন্ত্রক বললাম। 5টি নিয়ন্ত্রক দেওয়ার তো দরকার নাই। যে কোনো 2টি, জলবায়ু দিতে পারো, ভূপ্রকৃতি দিতে পারো, সময় দিতে পারো, যে কোনো একটা দিলেই চলবে, যে কোনো 2টোই দিলে চলবে। চলো প্রশ্ন দেখো যে পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে? এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে রাইমার্ট এন্ড সোয়াইকার, অর্থাৎ 104 নম্বর পেজে। তাহলে অ্যান্সারটা তোমাদের রাইমার্ট এন্ড সোয়াইকার 283 নম্বর পেজে। দেখো 283 নম্বর পেজে হচ্ছে দি গ্রেট রিফট ভ্যালি বা পূর্ব আফ্রিকার একটি প্রধান ভূপ্রকৃতির বৈশিষ্ট্য। এই সংকীর্ণ খাড়া উপত্যকাটি উত্তর দক্ষিণে প্রায় 6400 কিমি দীর্ঘ। আফ্রিকার প্রায় দক্ষিণ প্রান্তে মোজাম্বিক থেকে শুরু করে মালয়, তানজানিয়া, কেনিয়া, ইথিওপিয়া প্রভৃতি দেশের উপর দিয়ে গিয়ে উত্তর আফ্রিকার লোহিত সাগরের মধ্য দিয়ে তাকাবা উপসাগর, মরুসাগর এবং গ্যালিলিও সাগর অতিক্রম করে সিরিয়ার জর্ডন নদীর উপত্যকায় এসে রিফট ভ্যালিটি শেষ হয়েছে।
দীর্ঘকাল আগে এই অঞ্চলে পাত সঞ্চালনজনিত ভূ আহরণের ফলে ভূপৃষ্ঠের ফাটল বা চ্যুতি সৃষ্টি হয়। এই চ্যুতির মাঝে এই অংশটি বসে গিয়ে এই গ্রস্ত উপত্যকাটি সৃষ্টি হয়েছে। তাহলে তোমাদের প্রশ্নটা ছিল কি, যে পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন? দেখো তারপর বা অবশিষ্ট দেখো, গ্রস্ত উপত্যকা অঞ্চলের নিচু অংশগুলিতে জল জমে, কি বলা আছে, জল জমে রুডলফ এডওয়ার্ড, নিয়াসা টাঙ্গানিকা, আলবার্ট কিভু মারু প্রভৃতি হ্রদের সৃষ্টি হয়েছে। কেমন? এটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর, পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন। কেমন? চলো এর পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। বলছে 6 নম্বর প্রশ্নটা হচ্ছে 3 থেকে 6 নম্বর প্রশ্ন হচ্ছে অক্ষরেখা ও সমুদ্র স্রোত কীভাবে আফ্রিকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তার সংক্ষেপে লেখো। চলো অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা রায়মার্টিন সোয়াইকার 277 নম্বর পেজে পেয়ে যাবে। 277 নম্বর পেজে দেখো, এখানে 77 আর 278 নম্বর পেজে পেয়ে যাবে। বলছে অক্ষরেখা ও জলবায়ু। দেখো অক্ষরেখা কীভাবে আফ্রিকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে, দেখো কীভাবে। নিরক্ষরেখা আফ্রিকার মাঝখান দিয়ে বিস্তৃত। এছাড়া উত্তর মধ্য ও দক্ষিণ মধ্য বরাবর যথাক্রমে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা বিস্তৃত হওয়ায় আফ্রিকার মধ্য অংশ উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু এবং এই জলবায়ুর উত্তর ও দক্ষিণ অংশ ক্রান্তীয় জলবায়ু প্রকৃতির। নিরক্ষরেখার উভয় দিকে সূর্যরশ্মি তির্যকভাবে পড়তে থাকায় উষ্ণতা কমতে থাকে, তাই জলবায়ুর এরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরে এর সঙ্গে আরেকটা হচ্ছে যে সমুদ্র স্রোত আফ্রিকার জলবায়ুকে কীভাবে নিয়ন্ত্রণ করছে। দেখো 5 নম্বর, দেখো 278 নম্বর পেজে সমুদ্র স্রোতের পয়েন্টটা তোমরা এইটা কিন্তু অ্যান্সারটা দেবে। আফ্রিকা মহাদেশের বিভিন্ন দিক দিয়ে উষ্ণ বা শীতল সমুদ্র স্রোত কী বলা আছে, যে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দিক দিয়ে উষ্ণ বা শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়। এর ফলে শীতল সমুদ্র স্রোত অঞ্চল শীতল ও উষ্ণ সমুদ্র স্রোত অঞ্চল উষ্ণ হয়। কেপটাউন উপকূল শীতল, বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে শীতল হয়। উত্তর পশ্চিমের মরক্কো উপকূল অঞ্চল শীতল, ক্যানারি স্রোতের প্রভাবে শীতল হয়ে থাকে। আবার মোজাম্বিক স্রোতের প্রভাবে দক্ষিণ পূর্ব উপকূল উষ্ণ হয়। কেমন? চলো এই দুটো অ্যান্সার তোমরা দেখলে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন চলে এলাম 4 নম্বর প্রশ্নে, পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিন সোয়াইকার তোমাদের 106 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো অ্যান্সারটা তোমরা এখানে পেয়ে যাবে। দেখো সমভূমি অঞ্চলে যে ঘনবসতি গড়ে ওঠে কারণ ব্যাখ্যা করো। ঠিক একই রকম প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা সেই একই। সমভূমি অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠার কারণগুলি হল নিম্নরূপ হচ্ছে সমতল ভূমি, উর্বর মৃত্তিকা, অনুকূল প্রাকৃতিক পরিবেশ, শিল্পের অবস্থান। তারপরে বলা হচ্ছে যে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, তারপর হচ্ছে প্রশাসন সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা। এই পয়েন্টগুলো তোমরা দিয়ে দেবে। এই পয়েন্টগুলো দেওয়ার পর তোমরা একটু আলোচনা করে দেবে। কেমন? কী বলা হয়েছে, যে পৃথিবীতে অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন। দেখো এইগুলো একটু পয়েন্টগুলো বলা হয়েছে, তোমরা একটু ডিটেলসে আলোচনা করে দেবে। কেমন? দেখো এখান থেকে আরটুকু দেখিয়ে দিচ্ছি তোমাদের পেজ নাম্বার 106 রায়মার্টিন সোয়াইকার। তোমাদের আমি একটু দেখিয়ে দেবো, যাদের বই নেই তারা একটু এখান থেকে দেখে নিও বা কপি করে নিও বা একটু এখান থেকে পড়ে নাও। কেমন? এখান থেকে একটু পড়ে নিয়ে অ্যান্সারটা করে দেওয়ার চেষ্টা করো। কেমন? তারপরে এবারে এইটুকু অংশ। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ মধ্য নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত তা লেখো। এটা তোমরা টেক্সট বইতেও পেয়ে যাবে, আর এছাড়াও তোমরা রায়মার্টিন সোয়াইকার 140 নম্বর পেজেও পেয়ে যাবে। দেখো এখানে দেওয়া হয়েছে, দেখো যে গঙ্গা নদীর গতিপথ দেওয়া আছে, উচ্চ গতি দেওয়া আছে, মধ্যগতি। উচ্চ গতিতে দেখো, উচ্চ গতি আমি ভালো করে দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নিও বা এখান থেকে একটু পড়ে নেওয়ার চেষ্টা করো। কেমন? আমি পড়িয়ে দিচ্ছি না সবগুলো। দেখো তারপর উচ্চ গতি হচ্ছে, তারপরে হচ্ছে মধ্যগতি হরিদ্রা থেকে মুর্শিদাবাদ ধুলিয়ান পর্যন্ত, আর উচ্চ গতি হচ্ছে উচ্চ থেকে হরিদ্রা পর্যন্ত 280 কিলোমিটার, আর মধ্যগতি হচ্ছে হরিদ্রা থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত প্রায় 1270 কিমি গঙ্গার মধ্যগতি, আর নিম্নগতি হচ্ছে ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত প্রায় 500 দেওয়া আছে 520 কিমি গঙ্গার নিম্নগতি। কেমন? এরপর দেওয়া আছে উপনদী। দেখো এর মধ্যে গঙ্গার উপনদী করা আছে, শহরের অবস্থান, গঙ্গা নদীর পাশে গড়ে ওঠা বিখ্যাত শহরগুলোর নাম দেওয়া আছে, গঙ্গা নদীর উপনদীগুলো দেওয়া আছে। কেমন? এগুলো একটু দেখে পড়ে নিও। পরের প্রশ্ন দেওয়া আছে, দেখো পরের প্রশ্ন বলছে, বলা হচ্ছে যে 3 নম্বর প্রশ্ন, জলপ্রপাত কেন সৃষ্টি হয়। এটা হচ্ছে তোমাদের রায়মার্টিন সোয়াইকার 139 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। 139 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। দেখো
বলা হচ্ছে কি বলা হয়েছিল প্রশ্নটা, যে জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়। দেখো এখানে জলপ্রপাতের টিকাটা তোমরা দেখে নেবে, পেজ নাম্বার হচ্ছে 139 নম্বর পেজে জলপ্রপাত দেওয়া আছে। দেখো জলপ্রপাত পার্বত্য অঞ্চলে কঠিন ও নরম শিলা পাশাপাশি অবস্থান করলে বৈষম্যমূলক ক্ষয়ের ফলে খাড়া ঢালের সৃষ্টি হয়, তখন জলরাশি খাড়া ঢাল বেয়ে সোজা নিচে এসে পড়লে তাকে জলপ্রপাত বলে। এখান থেকে তোমরা পেয়ে যাবে। কেমন? আর সৃষ্টির কারণটা তোমরা এবারে দেওয়া আছে কীভাবে সৃষ্টি হয় জলপ্রপাতটা। দেখো জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয় তার কি অ্যান্সারটা এখানে হুবহু দেওয়া আছে, সৃষ্টির কারণ দেওয়া আছে। কঠিন ও নরম শিলার পাশাপাশি অবস্থান, ভূ আলোড়নের ফলে ভূ উত্থান বা পতন, নদীর প্রবাহের পথে চ্যুতির উপস্থিতি, খাড়া ঢালযুক্ত মালভূমি অঞ্চল ইত্যাদি। জলপ্রবাহের পশ্চাৎসরণ যে কঠিন ও কোমল শিলার অনুভূমিকভাবে অবস্থান করলে কোমল শিলা বেশি পরিমাণে ক্ষয় হয়, দীর্ঘদিন ধরে নিচে নরম শিলা ক্ষয় পেয়ে অপসারিত হলে ওপরে ঝুলে থাকা কঠিন শিলাস্তরটি ভেঙে পড়ে, ফলে জলপ্রপাতটি ক্রমশ উৎসের দিকে পিছিয়ে পড়ে যায়। উদাহরণ হিসেবে সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত। কেমন? চলো পরের প্রশ্ন বলা হচ্ছে 4 নম্বর প্রশ্ন হচ্ছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে রায়মন্ড অ্যান্ড সোয়াইকার হচ্ছে 293 নম্বর পেজে। কত থেকে প্রশ্ন? 4 থেকে প্রশ্ন, অর্থাৎ রায়মন্ড অ্যান্ড সোয়াইকার তোমরা 274 নম্বর পেজে 78 নম্বর পেজে পেয়ে যাবে। 278 নয়, 279 নম্বর পেজে তোমরা এই অ্যান্সারটা পেয়ে যাবে, রায়মন্ড অ্যান্ড সোয়াইকার। দেখো নিরক্ষীয় চিরহরিত বৃষ্টি অরণ্যকে বলা আছে নিরক্ষীয় চিরহরিত অরণ্য বা চিরসবুজ অরণ্য। এর অবস্থান দেওয়া আছে আর বৈশিষ্ট্যটা কিন্তু নিচে দেওয়া আছে। দেখো বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। 1 নম্বর বৈশিষ্ট্য দেওয়া আছে যে নিরক্ষীয় জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির হওয়ায় এখানে ডালপালাযুক্ত খুব লম্বা লম্বা কাঠের গাছ জন্মায়। সারা বছর পরিচালন বৃষ্টি 200 থেকে 250 সেন্টিমিটার কারণে এখানকার উদ্ভিদগুলি সর্বক্ষণ বড় বড় সবুজ পাতায় ঢাকা থাকে, তাই এদের চিরহরিত উদ্ভিদ বলে। 3 নম্বর হচ্ছে এই চিরহরিত অরণ্যের তলদেশ আর্দ্র ও স্যাঁতসেঁতে হওয়ায় প্রচুর লতা গুল্ম ও আগাছা জন্মায়। আর 4 নম্বর হচ্ছে নানা উচ্চতার বিভিন্ন বৃক্ষ পাশাপাশি জন্মায় বলে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না, ফলে বনভূমির তলদেশ থাকে অন্ধকারাচ্ছন্ন ও স্যাঁতসেঁতে, তাই একে চিরগধুরী অঞ্চল বলে। কেমন? আর উদ্ভিদগুলো কী কী দেখা যায় দেখো, উদ্ভিদে আবলুস, মেহগনি, পাম, কর্পূর, এবনি, রোজউড, রবার্ট, কোকো প্রভৃতি হলো এই অরণ্যের প্রধান উদ্ভিদ। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হয়েছে যে নীল নদের মধ্য অববাহিকার নিম্ন অংশ ও বদ্বীপ অঞ্চলের অবস্থান বর্ণনা করো। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখি। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে রায়মন্ড অ্যান্ড সোয়াইকার তোমরা 293 নম্বর পেজে পেয়ে যাবে। 293 নম্বর পেজে পেয়ে যাবে। এখানে নীলনদ অববাহিকার ভূপ্রকৃতি বর্ণনার ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। এখানে দেখো দেওয়া আছে নীলনদ নদীর, তারপর দেখো প্রথমে দেওয়া আছে এখানে দেখো মধ্য অববাহিকা বা অববাহিকার উঁচু নিচু তৃণভূমি। এদিকে মধ্য অববাহিকা প্রথমে বলা হয়েছে মধ্য অববাহিকা প্রথমে পয়েন্টটা দিয়ে দেবে। তাহলে এখানে কি আছে, মধ্য অববাহিকা দেওয়া হচ্ছে মালাকল থেকে খার্তুম পর্যন্ত এই অঞ্চলটির ভূপ্রকৃতির সামান্য ঢেউ খেলানো ও উঁচু নিচু। এখানকার বিস্তীর্ণ তৃণভূমিকে সাভানা বলে, এই অঞ্চলে জেরিরা সমভূমিও বলে। কেমন? এটি নীলনদের মধ্য অববাহিকা, এটা হচ্ছে নীলনদের মধ্য অববাহিকা। এরপর বলা হচ্ছে অববাহিকার নিম্ন অংশ বা সমভূমি অঞ্চল। তারপর পয়েন্টটা হচ্ছে অববাহিকার নিম্ন অংশ বা সমভূমি অঞ্চল। তো খার্তুম থেকে কায়রো পর্যন্ত অংশে নীলনদ মরুভূমির মধ্যে প্রবাহিত। এই অঞ্চলটিকে নীলনদ ধাপে ধাপে উত্তর দিকে নেমে গেছে, ফলে নদী অনেকগুলি খরস্রোতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। খার্তুম থেকে আসওয়ান পর্যন্ত, আসওয়ান বাঁধ যাকে বলা হয়, আসওয়ান পর্যন্ত অংশে মাঝে মাঝে কঠিন শিলাস্তর ক্যাটারাক্ট বা জলপ্রপাত সৃষ্টির মাধ্যমে কর্তৃত উপত্যকার সৃষ্টি হয়েছে। আসওয়ান থেকে কায়রো পর্যন্ত অংশে পলি সঞ্চয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে নিম্ন অববাহিকা। কেমন? নিম্ন অববাহিকা। আর এরপরে পয়েন্ট আছে বদ্বীপ অঞ্চল। দেখো কায়রো থেকে ভূমধ্যসাগর পর্যন্ত এই অংশটি বিস্তৃত। এই অংশে নীলনদ প্রচুর পলি সঞ্চয় করে এক বিশাল বদ্বীপ সৃষ্টি করে। ভূমধ্যসাগরে পড়েছে পলি সঞ্চয়ের ফলে এখানে উর্বর কৃষি মৃত্তিকা সৃষ্টি হয়েছে। দেখো এখানে ভূপ্রকৃতি বৈশিষ্ট্য নদীর 1 নম্বর, এটা 3 নম্বর দিয়েছি তোমরা। আর 1 নম্বরটা দেখো নদীর উৎস অঞ্চল বা উৎপত্তি স্থলে উঁচু মালভূমির হ্রদ, এটা কিন্তু দেওয়া নেই তোমাদের প্রশ্নের মধ্যে। 1 নম্বর আর 2 নম্বরটা অববাহিকার উচ্চ অংশ বা অববাহিকার উঁচু জলাভূমি। 1 নম্বর 2 নম্বর দেওয়া নেই প্রশ্নের মধ্যে দেওয়া আছে মধ্য অববাহিকার নিম্ন অংশ আর হচ্ছে বদ্বীপ অঞ্চল। এই প্রশ্নের মধ্যে এই 3টি পয়েন্ট তোমাদের কাছ থেকে জানতে চাইছে। কেমন? চলো পরের প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন বলা হয়েছে যে সময়ের সঙ্গে সঙ্গে সাহারা মরুভূমিতে কী ধরনের পরিবর্তন ঘটেছে তার সম্পর্কে লেখো। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখি।
এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা রাইমার্টিন সহায়িকা ৩০৪ নম্বর পেজে পেয়ে যাবে। দেখো এখানে দেওয়া আছে ৫ নম্বর প্রশ্নটি হবে। দেখো বর্তমান সময়ে সাহারা মরুভূমিতে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায়? একই ব্যাপার। সাহারা আপনার পরিবর্তনটা বর্তমানে বা কী কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? দেখো আফ্রিকা মহাদেশের উত্তরাংশে অবস্থিত সাহারা হলো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা আমি সম্পূর্ণ পড়িয়ে দিচ্ছি না, তোমরা একটু পড়িয়ে নিও, কেমন? তোমরা একটু দেখে নিও, আমি আস্তে আস্তে করে প্লে করে যাচ্ছে, তোমরা একটু পড়ে নিও, কেমন? এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো, অসুবিধা নেই। আমি দেখিয়ে দিচ্ছি, এত বড় পড়িয়ে দেওয়াটা খুব অসম্ভব, কেমন? তারপরে এবারে কিছুটা অংশ থেকেছে, দেখো এবারে কিছুটা অংশ আছে। নিজেদের উৎপত্তির দ্রব্য থেকে একে অপরের সঙ্গে বিনিময় করে নেন। আর 14 নম্বর হচ্ছে সাহারা যাযাবর শ্রেণীর অধিবাসীরা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, কেমন? এইটুকু অংশ দেখো, দেখে নাও। বেশ, তাহলে এই গেল হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্নের 4 দাগের প্রশ্নের সবগুলো প্রশ্নের আনসারগুলো হয়ে গেল। এর 5 দাগে বলেছে নীল নদের গতিপথ বিবরণ দাও। নীল নদের গতিপথ বিবরণ দাও, এটা তোমরা পেয়ে যাবে রাইমার্টিন সহায়িকা 275 নম্বর পেজে পেয়ে যাবে নীল নদের গতিপথের বিবরণ, কেমন? 275 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে যে দেখো নীল, এখান থেকে নীল নদী থেকে নীল নদ থেকে এখান থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত তোমরা এর অ্যান্সারটা করবে। যে নীল, ব্লু নীল ও হোয়াইট নীলের সম্মিলিত প্রবাহ হচ্ছে নীল নামে পরিচিত। দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে দেওয়া আছে 6650 কিলোমিটার। গতিপথ দেওয়া আছে টাঙ্গানিকের হতে নিকট বুরুন্ডি মালভূমি অঞ্চলের উৎপন্ন জলধারা কাগিরা নামে ভিক্টোরিয়া হ্রদে পড়েছে। পরে এই জলধারা কয়োগা হ্রদ অতিক্রম করে আলবার্ট মিল নামে অ্যালবার্ট হ্রদে পড়েছে। অ্যালবার্ট হ্রদ অতিক্রম করে নদীটি বার এল জেবেলস নামে প্রবাহিত হওয়ার সময় পশ্চিম দিক থেকে বার এল গজলস এবং পূর্ব দিক থেকে সোবার্ট নদী মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ হোয়াইট নীল নামে 440 কিমি পথ অতিক্রম করে খাটন শহরের কাছে ব্লু নীলের সঙ্গে মিলিত হয়েছে। এই ব্লু নীলস ইথিওপিয়ার উচ্চভূমি টানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। খাটুমের উত্তরে আটবারা নামক স্থানে আটবারা নদী নীল নদের সঙ্গে মিলিত হয়েছে। কায়রো শহরের কাছে নীলের জল 7টি ধারায় ভাগ হয়ে ভূমধ্যসাগরে পড়েছে। আর এর উপনদীগুলো দেওয়া হয়েছে কি বার এল গাজালস, সাবার্ড, ব্লু নীলস, আটবারার প্রভৃতি, কেমন? চলো এইগুলো নীল নদের গতিপথ। এরপরে বলা হয়েছে যে 2 নম্বর প্রশ্ন হচ্ছে সাহারা জলবায়ুর পরিচয় দাও। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা সাহারার জলবায়ু হচ্ছে 303 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে সাহারার জলবায়ু। দেখো 3 নম্বর পেজে হচ্ছে সাহারার অবস্থানের কারণে এখানকার জলবায়ুর চরম ভয়াবহ। এখানে দিনের বেলা 1 নম্বর হচ্ছে দিনের বেলা উষ্ণ খুব বেশি, 2 নম্বর হচ্ছে রাতে উষ্ণতা অনেকটা কমে যায়, 3 নম্বর হচ্ছে দিন রাত্রির উষ্ণতার পার্থক্য খুব বেশি, এবং 4 নম্বর হচ্ছে বৃষ্টিপাত অতি সামান্য। এখানে উষ্ণতা দেওয়া আছে, উষ্ণতার পয়েন্টটা তোমরা একটু দেখে নিও, কেমন? উষ্ণতার পয়েন্টটা দেওয়া আছে, তারপরে বৃষ্টিপাত দেওয়া আছে, তারপর হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে বৃষ্টিপাত, আর 3 নম্বর হচ্ছে স্থানীয় বায়ুপ্রবাহ, কেমন? এইটুকু প্রশ্নের অ্যান্সারটুকু তোমরা একটু করে নিও, কেমন? পড়ে নিও এখান থেকে এই পর্যন্ত সাহারা মরুভূমির অঞ্চলের জলবায়ুর পরিচয়। দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে একটু পড়ে নিও, কেমন? তোমরা একটু পজ করে পড়ে নিও। বেশ, চলো পরের প্রশ্ন কি বলা আছে, যে পরের প্রশ্ন বলা আছে চিত্রসহ স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। চিত্রসহ স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো, কেমন? স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত। তোমাদের 5 নম্বর প্রশ্নের 3 দাগের হচ্ছে চিত্র সহকারে স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে রাইমার্টিন সহায়িকায় পেয়ে যাবে তোমরা। তাহলে 98 নম্বর পেজে তোমরা রাইমার্টিন সহায়িকার 98 নম্বর পেজে পেয়ে যাবে স্তূপ পর্বতের কাকে বলে এবং চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। এখানে স্তূপ পর্বতের চিত্রটাও দেওয়া হয়েছে, তোমরা এই চিত্রটা একটু ভালো করে দেখে নাও এবং তোমরা খাতায় অলরেডি প্র্যাকটিস করবে, কেমন? আর যে স্তূপ পর্বতের সম্পর্কে আলোচনা করা হয়েছে, কেমন? স্তূপ পর্বত সম্পর্কে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নাও, কেমন? তোমরা পজ করে এই প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সারটা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে, কেমন? এরপর হচ্ছে আগ্নেয় পর্বত। দেখো আগ্নেয় পর্বত জাস্ট এর নিচে তোমরা দেখে নেবে আগ্নেয় পর্বত। দেখো আগ্নেয় পর্বত কাকে বলে, আগ্নেয় পর্বতের উৎপত্তি চিত্র সহ আলোচনা করো। এখানে আগ্নেয় পর্বতের উৎপত্তি চিত্র সহ গিয়ে আলোচনা করতে বলে গিয়ে আলোচনা করবে। দেখো এখানে চিত্রটা দেওয়া আছে, আগ্নেয় পর্বতের চিত্রটা এখানে দেওয়া আছে, দেখো চিত্রটা একটু ভালো করে দেখে নাও।
তারপরে দেখো তারপরে কিছুটা অংশ এইদিকে নেই, এদিকে অবশিষ্ট অংশটুকু রয়েছে, সেটা তোমরা দেখে নিও। এই যে এইখানে এইটুকু অংশ দেখো হারিয়ে ফেলে তখন সেই ম্যাগমা ভূগর্ভে এখান থেকে তোমার গুলিয়ে ফেলো না, এখান থেকে এইটুকু আছে, এইটুকু অবশিষ্ট অংশটুকু এখানে যোগ করে দিও। সেই ম্যাগমা ভূগর্ভের একটি নির্দিষ্ট পথ ধরে পৃষ্ঠস্থ দুর্বল স্থান কিংবা ফাটলের মধ্য দিয়ে ধীর গতিতে কিংবা বিস্ফোরণের দ্বারা ছাই ভস্ম কিংবা ছোট ছোট আগ্নেয় পদার্থের টুকরোর সমন্বয়ে ভূপৃষ্ঠের বাইরে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি করে। এই পর্যন্ত তোমরা একটু পড়ে নিও, কেমন? এখান থেকে এই পর্যন্ত তোমরা একটু পড়ে নিও। আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে একটু পড়ে নিও। আগ্নেয় পর্বতের চিত্রটা তোমরা অঙ্কন করবে। চলো এরপরে কি প্রশ্ন আছে দেখি। দেওয়া আছে এর পরের প্রশ্ন 4 নম্বর শেষ প্রশ্নটা অন্তিম প্রশ্ন আছে, 2 নম্বর মডেল স্কুলের অন্তিম প্রশ্ন আছে। দেখো, প্লাবনভূমি ও অশ্বক্ষুরাতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় তার চিত্র সহ আলোচনা করো। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখি। অশ্বক্ষুরাতি হ্রদটা তোমরা রামায়ণ সহায়িকার 125 নম্বর পেজে পেয়ে যাবে। 125 নম্বর পেজে তোমরা দেখো, সমভূমি অঞ্চলের কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং এই সময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়, পরস্পর নদীর কাছে এসে ক্ষয় পেয়ে দুটি বাঁক মিলিত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিতে জল জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো বলে একে অশ্বক্ষুরাতি হ্রদ বলা হয়। যেমন মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর দুপাশে এই ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়, কেমন? আর এটা আর একটু ভালো রকম যদি করতে চাও, একটা 130 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। 130 নম্বর পেজে এখানে দেওয়া আছে অশ্বক্ষুরাতি হ্রদ। দেখো কীভাবে অশ্বক্ষুরাতি হ্রদ সৃষ্টি হয়েছে, এখানে দেওয়া আছে 130 নম্বর পেজে। দেখো তোমরা পেয়ে যাবে রায়বারেন সহায়িকার 130 নম্বর পেজে পেয়ে যাবে। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, অশ্বক্ষুরাতি হ্রদের সংজ্ঞাটা দেওয়া আছে, আর এবারে দেওয়া আছে কি গঠনটা, চিত্রটাও এখানে দেওয়া হয়েছে। তারপরে এবারে তার গঠনটা দেওয়া আছে, অশ্বক্ষুরাতি হ্রদের গঠনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, কেমন? অশ্বক্ষুরাতি হ্রদের গঠনটা এখানে দেওয়া হয়েছে, মধ্যগতি নিম্নগতিতে ভূমির ঢাল কমে যাওয়া, এগুলো দেওয়া আছে, কেমন? একটু পড়ে নিও, তোমরা পজ করে একটু পড়ে নিও। এরপর হচ্ছে প্লাবনভূমি। দেখো প্লাবনভূমি 139 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। প্লাবনভূমি হচ্ছে 139 নম্বর পেজে, রামায়ণ সহায়িকার 139 নম্বর পেজে পেয়ে যাবে। এখানে দেখো প্লাবনভূমিটা এটা এইটুকু দেওয়া হয়েছে। এখানে দুটো প্রশ্ন অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া আছে, প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ বলা হয়েছে। প্রথমটা প্লাবনভূমি দেওয়া আছে, প্লাবনভূমি এখান থেকে এই পর্যন্ত তোমরা একটু করে নেবে, কেমন? প্লাবনভূমি হচ্ছে যে নিম্নগতিতে নদী খাত প্রশস্ত অগভীর হয়, ফলে বর্ষাকালে নদীতে জলের যোগানের অতিরিক্ত বৃদ্ধি ঘটলে প্লাবন ঘটে এবং প্লাবনের ফলে বাহিত জল বালি নদী খাতের দুই পাশে নিচু জমিতে সঞ্চিত হয়ে যে সমভূমি গড়ে ওঠে তোলে তাকে প্লাবনভূমি বলে। আর এর প্রভাবটা দেওয়া আছে, দেখো 1 নম্বর প্রভাব হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি, আর 2 হচ্ছে সমভূমির উচ্চতা বৃদ্ধি, এই পর্যন্ত, কেমন? চলো এরপরে আর কিন্তু 2 নম্বর মডেল স্কুলটা এখানেই সম্পূর্ণ সমাধান করলাম। আর দেখো এর মধ্যে অনেক কিছু হয়তো আমি সম্পূর্ণ নোটস করে দেখাতে পারিনি। আমি ওই সহায়িকা ধরে যেটুকু করার কথা সেটুকু আমি দেখিয়ে দিয়েছি। আর যদি এর মধ্যে যদি কোনো কিছু নোটস কোনো কিছু প্রয়োজন হয় বা কীভাবে লিখবে, কতটুকু লিখবে, সে তা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তার সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব। চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে, অর্থাৎ তোমাদের সঙ্গে 3 নম্বর মডেল স্কুলে দেখা হবে, কেমন?